জয়েন্ট কমিশনার হচ্ছে কেমন, আমি একটু আমাদের যেটা বলি পদসংখ্যাটা বলি। শুরুতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রমোশন পেলে হয় ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, তার উপরে হচ্ছে এডিশনাল কমিশনার, তার উপরে কমিশনার, এভাবে করে। তাহলে আমার জয়েন্ট কমিশনার স্যারের রুমে গেলাম। স্যার খুবই ভালো মানুষ, অ্যাজ এ পার্সন অনেক ভালো, এবং আমাকে খুব স্নেহ করে। কাজ করতেছি, হঠাৎ আমার এক এডিশনাল কমিশনার স্যার রুমে প্রবেশ করলেন ওই সময়, কিছুক্ষণ পরে আর কি। সে এডিশনাল কমিশনার আমাকে খুব পছন্দ করেন একটা কারণে, এডিশনাল কমিশনার স্যার সাহিত্য পড়তে খুব ভালোবাসেন, কিন্তু সাহিত্য নিয়ে কথা বলার মতো কাউকে পায় না। আমারে পাইলে এটা নিয়ে কথা বলে, এটা খুব ভালো লাগে। কারণ অনেকে তো বইপত্র পড়ে না, ওভাবে করে বইপত্র তো সবাই পড়ে না। স্যার আমাকে দেখে বলছেন তো খুব ভালো হয়েছে, তোমার সঙ্গে আমার কিছু আলাপ ছিল, আমি তো বুঝছি কি আলাপ ছিল। স্যার আমাকে সাহিত্য নিয়ে বলতেছে, রাজনীতি নিয়ে বলতেছে, তারপর দর্শন নিয়ে কথা বলতেছে। কথা বলার এক পর্যায়ে উপন্যাস নিয়ে কথা আসলো, বাংলা উপন্যাস। তো উপন্যাস হিসেবে বা বাংলা উপন্যাসের সেরা উপন্যাসের কি, এটা নিয়ে কথা হচ্ছিল স্যারের সাথে। ওদিকে আমার যে জয়েন্ট কমিশনার, উনি তো বই পড়েন না। স্যার আমার দিকে থাকে একবার, স্যার হাই করলেন, খুবই বিরক্ত, মানে বেচারা কিছু বলতে পারতেছে না। আবার আমার এডিশনাল কমিশনার যখন স্যারের দিকে তাকায়, হ্যাঁ বলছি জি স্যার, কিচ্ছু বুঝে না, একেবারে কিচ্ছু বুঝে না, জি স্যার ঠিক বলছেন স্যার। এখন কথা হচ্ছে উপন্যাস নিয়ে, বাংলা উপন্যাসের সেরা উপন্যাসী কি, কে? আমি বললাম স্যার বাংলা উপন্যাসের সেরা উপন্যাসী হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। স্যার তো মানিক কোনোভাবে রাজি না, তবে না বঙ্কিমচন্দ্র, মানিক কেন সেটা হবে, এটা নিয়ে ঝগড়া হয়েছে স্যারের সাথে আমার। কিন্তু আমি যেহেতু উপন্যাস নিয়ে মোটামুটি জানি, আমি স্যারকে উপন্যাসের গঠন, শিল্পমূল্য, কিমিয়া, ডিকশন সবকিছু বিচার করে স্যারকে বুঝালাম যে মানিকের ডিকশন বঙ্কিম থেকে অনেক ভালো, এজ উপন্যাসে মানে এজ নোভেলিস্ট অনেক ভালো মানিক বঙ্কিমের চাইতে। অবশেষে আমার কাছে হার মানতে বাধ্য হলেন, আর আমি তখন যুদ্ধ জয়ের আনন্দিত। বলে হ্যাঁ মানিক অবশ্য বঙ্কিম থেকে ভালো বেশি লিখছে, খারাপ না। তো আচ্ছা ঠিক আছে, তাকে খুব বিরক্ত হয়েছে, কিন্তু আমার খুব খুশি লাগতেছে, কারণ আমি স্যারকে হারাই দিচ্ছি কথার মাধ্যমে। স্যার উঠে গেছে, ওনার সঙ্গে বলে কি এই সুশান্ত তুমি মানিক পড়ো, ঠিক আছে বঙ্কিমটা ভালো মতো করবা। স্যার আমি পড়ছি বঙ্কিম, স্যার চলে গেছে, কোনো আমার জয়েন্ট কমিশনার স্যার এতক্ষণ কোনো কথা বলে, স্যার আমার উপর বিরক্ত। সুশান্ত স্যার যাওয়ার পরে বলতেছে, এডিশনাল কমিশনার স্যার যাওয়ার পরে বলতেছে, সুশান্ত স্যার বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? স্যার নাই, কিন্তু স্যার লিখে নাই, স্যার লিখে নাই, কথা কম বেশি সব সমস্যা আছে কিনা সেটা কম। সমস্যা নাই, কিন্তু স্যার আসলে আপনি যদি দয়া করে যদি মানিকের আমি বইপত্র পড়ি না, তুমি আমাদের এইসব বুঝাও। বঙ্কিমও মহিলা ভূত হয়েছে, মানিকও মহিলা ভূত আছে, তুমি আছে ফ্যাস লাগাইতে। আমি বললাম স্যার আমি ফ্যাস লাগাই নাই স্যার, জীবনে চাকরি বাকরি করছো বলে আমার প্রথম চাকরি, তোমার শেষ চাকরি হয়ে স্যার বলে শোনো মিয়া, বসের সঙ্গে এরকম তর্ক করতে হয় না, স্যার যে বিরক্ত হয়েছে তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আমি কি বলতেছি শোনো, মন দিয়া শোনা। জি স্যার। আমি যখন চাকরিতে জয়েন করছিলাম, আমার পোস্টিং হয়েছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া হচ্ছে মানে যশোর কমিশনারের আন্ডারে, আমাদের কিছু কমিশনারের থাকে অফিস থাকে, কুষ্টিয়া হচ্ছে যশোরের আন্ডারে। তো ওখানে একজন কমিশনার স্যার থাকেন, কমিশনারের দায়িত্বে। তো স্যারের পোস্টিং ছিল কুষ্টিয়াতে। স্যার বলতেছে আমি যখন সহকারী কমিশনার হিসেবে জয়েন করছিলাম, আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। আমার যে কমিশনার ছিল, ওই কমিশনার আমাদের সাথে প্রতিদিন সন্ধ্যাবেলা টেনিস খেলতো। আমার কমিশনার স্যার এত বাজে টেনিস খেলতো, তার সঙ্গে টেনিস খেলে হেরে যাওয়া অনেক কঠিন ছিল। অথচ দেখো মিয়া, এই কাজ আমি দিনের পর দিন করে আসছি, আমার কি কষ্ট হয় নাই? আমার সঙ্গে আমার আরো দুইজন ব্যাটসম্যান জয়েন করছিল, ওই দুইজন ব্যাটসম্যান স্যারকে বারবার টেনিস খেলায় হারাইতেন, তাদেরকে স্যার দুই চোখে দেখতে পারতেন। যখন কোনো মিটিং হতো তখন আমরা দেখা স্যার বলতো এই ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু সে টেনিস খেলা একটু কম বুঝে, আমি তাকে টেনিস খেলা শিখাই করে দিই। আমার প্রস্তুতি সবসময় ভালো হয়েছে। তোমাকে কি আর কিছু বলার দরকার আছে? না স্যার,
স্যারের লেসনটা আমার এখন মনে পড়ে। দিস ইজ সাকসেস। পরেরটা, এই যে আমার ভুলগুলো বুঝছেন, আমি যে ফ্রেন্ডটাল করছি না, এই ফ্রেন্ডটালগুলো নিয়ে আমি খুব হাসি মুখে বলতে পারি, আমার কাছে খুব শান্তি লাগে। আপনি যদি আপনার ওই ফেলিউর নিয়ে, আপনার আগের জীবনের যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতা নিয়ে যদি আপনি হাসি মুখে বলতে পারেন, ইউ আর সাকসেসফুল। অনেক ভালো লাগে যে ব্যর্থতা নিয়ে বলার যে ইচ্ছাটা, সবাই পাই, আমি এরকম ব্যর্থ ছিলাম, তোমরাও পারো। বা আমার সুয়েটের ছোট ভাই বোন বলে, সুশান্ত ভাই একটা আলু ভাই ছিল, খালি ফেল করতো, এই কথাগুলো বলে, আমার একটু খারাপ লাগে না। আমার এই ব্যর্থতার গল্পগুলো শুনে কেউ যদি নিজের সঙ্গে মিলিয়ে নেয় এবং সে যদি ভালো কিছু করে, অসুবিধা করতে কোনো সমস্যা নেই। তো বিসিএস এবং আইবিএস ভর্তি পরীক্ষা নিয়ে আমার ফেসবুকে অনেকগুলো লেখা আছে, একটা দুটো না, অনেকগুলো লেখা আছে। খুব সম্ভবত বিসিএস নিয়ে আমার চাইতে বেশি লেখা কেউ লিখে না, আমার জানা মতো কেউ লিখে না সম্ভবত। সবগুলো লেখা হচ্ছে পাবলিশ করে দেওয়া, এবং লেখাগুলো বিভিন্ন পেপারের জন্য লেখা বিধায় অনেক কেয়ারফুল ইসলাম হবে। আপনারা দেখবেন বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা, মনে করেন এটা নিয়ে নোট আছে দুইটা, একটা কালার কণ্ঠের জন্য, একটা প্রথম আলোর জন্য। এরপর ধরেন বিসিএস লিখিত প্রস্তুতি বাংলা, এটা নিয়েও নোট আছে দুইটা। শুধু রিটেন এবং প্রিলিমিনারি না, ভাইভা নিয়েও প্রচুর নোট আছে। আমি কি ভুল বললাম? খুব ভালো হয় নোটগুলো যদি আপনারা বারবার খোঁজার চাইতে কপি পেস্ট করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে প্রিন্ট করে ফেলেন, এরপরে স্পাইরাল করে রেখে দেন, মাঝে মাঝে পড়বেন। কিছু লেখা আছে যে লেখাগুলো ওভারঅল লেখা, কিন্তু ওভারঅল লেখা লিখিত প্রিলি ভাইভা টোটালটা নিয়ে লেখা, এরকম কিছু লেখা আছে। আর মোটিভেশনাল লেখা তো আছে, এগুলোর কথা বাদ দিলাম। মোটিভেশনাল লেখাগুলো যদি বাদও দিই, শুধু বিসিএস নিয়ে অনেক লেখা আছে। তো যে পরিমাণ লেখা আছে ওই পরিমাণ কথা বলা সম্ভব না। আমি এখন সামনের 1.5 ঘন্টায় হয়তো বা অনেক কিছুই বলবো না। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, এগুলো ওখান থেকে দেখে নিয়ে কয়েকটা টেকনিক যেগুলো আমার মুখে বললে আপনার মনে বেশি থাকবে, সেগুলো আমি বলছি। আইবিএ ভর্তি পরীক্ষা, তো আইবিএ ভর্তি পরীক্ষার নোটটার নাম হচ্ছে আইবিএ ভর্তি পরীক্ষা 7-17। কেউ যদি আগ্রহী হন লিখে রাখতে পারেন, আইবিএ ভর্তি পরীক্ষা 7-17, এই নোটটা আছে আইবিএ ভর্তি পরীক্ষা নিয়ে, ওখানে দেখতে পারেন। আর বিসিএস নিয়ে প্রচুর নোট আছে, প্রচুর। তো বিসিএস পরীক্ষার জন্য যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন যে জিনিসটা আমার সাথে ঘটছিল সেটা একটু দেখি। भगवान के साथ करने लगे। रोज एक लीटर दूध पीता हूँ, ठीक है माता, बस बस भगवान मानती और पिता को अपनी बहन की नजर से देखूंगा, बस जगह के बाद भगवान भगवान मैं करूँगा करना चाहूँगा, भगवान पक्का भगवान प्रॉमिस। 100 रुपए तो आजकल ट्रैफिक आवदार नहीं मानते। भगवान क्या हाथ दिखने वाले थे? Okay. Thank you. नहीं है? Feel bad. इसलिए नहीं कि हमारा लास्ट है, और इसलिए कि हमारा दोस्त फेल हो गया था। Second है first कौन है? Action. ह्यूमन बिहेवियर के बारे में मुझे जानने को चाहा। दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फंस आ जाए तो ज्यादा दुख होता है। প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি অনেক দেরি করে ধ্যান শুরু করছি আর কি, আমার অজ্ঞতার কারণে। তখন দেখলাম অনেকেই বিসিএস নিয়ে অনার্স মাস্টার্স করে ফেলছে, ওদের তুলনায় আমি শিশু, কিছুই পারি না আর কি। আপনাদের সঙ্গে মিলবে কথা বলবো, শোনেন, কিছুই পারি না। আর একটা যে ভাব অনেক কিছু পারে, আমি কিছুই পারি না, আমার তো পাত্তাই দেয় না। আমার খুব খারাপ লাগতেছিল তখন। আমার বন্ধু আমার থেকে বেশি পারে, এটা কিছু হইল। বন্ধু যখন ভালো রেজাল্ট করে তখন কিন্তু অনেক মেজাজ খারাপ হয়, খুব খারাপ হয়, এখানে যেরকম দেখাচ্ছে আর কি।
তখন আমি ওদের সঙ্গে যত বেশি কথা বলতাম ততই বেশি আমি হতাশ হয়ে পড়তাম। আমার কাছে একটা সময় মনে হয়েছিল বিসিএস আমাকে দিয়ে হবে না, এরকম মনে হয়েছিল। ওদের সঙ্গে আমি নিজেকে যতই কম্পেয়ার করতাম ততই আমি হতাশায় ভুগতাম, বেশি বেশি হতাশায় ভুগতাম। তখন আমি একটা কাজ করলাম, একটা সময় গিয়ে ওদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলাম? ধরেন আপনি অঙ্কে পেলেন 100-20, আপনার এক বন্ধু সে পাইছে অঙ্কের মধ্যে 100-100, আপনার কোন এক অমানুষ টাইপের বন্ধু পাইছে 100-100। অমানুষিত যে অঙ্কে 100-100 পাই সে মানুষ হবে কোন। এখন আমি চিন্তা করতেছি যে করে হোক আমাদের 100 পেতে হবে, আমি কিন্তু পাইছি 20। আমি ওর সাথে কম্পিট করা শুরু করলাম। তখন একটা সময় দেখা যাবে যে আমি হতাশ হয়ে পড়বো, ওর সাথে কম্পিট করা আসলে আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? যে ছেলেটা অঙ্কে 100-100 পায় ও কিন্তু একদিনে 100-100 পায় না, এটার পিছনে অনেক দিনের পরিশ্রম থাকে। আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমার স্কুল কলেজে যে ফার্স্ট বয় ও যে সময় গাধার মতো পড়াশোনা করতো টেবিলে বসে বসে, তখন আমি এই গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ওদেরকে দেখে আমার শান্তি লাগতো, ভালো লাগতো। কিন্তু আমার এই খ্যাত বন্ধুটা সারাদিন পড়াশোনা করে, বিরক্তি করে। যখন চাকরির পরীক্ষা দিতে নামছি আমরা, ও কিন্তু পরীক্ষা দিচ্ছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, তখন আমার দায়িত্ব হচ্ছে টেবিলে 17 ঘন্টা পড়াশোনা করতে হবে, ও যেমন করছিল, আর ও ওই সময়টাতে বাসের সামনে দাঁড়িয়ে থাকবে। ক্লিয়ার কথাটা? কেন আপনাকে বেশি করতে হবে? আগে যে পড়েন নাই এটা প্রায়শ্চিত্ত করতে হবে। এবং যখন আপনি অঙ্কের মধ্যে 20 পেলেন, ধরেন আমি পাইছি 20, আপনাকে না আমাকে দিলেন, আমি পাইছি অঙ্কের মধ্যে 20, তখন আমি পরের দিন অনেক চেষ্টা করার পর অঙ্কের মধ্যে পাইছি 22। ধরেন 100-33 পেলে হচ্ছে পাস, আমি ফেল করছি না? কিন্তু আমি বলবো আমি সাকসেসফুল। কেন সাকসেসফুল? কারণ গতকালকে আমি চাইতে আজকের আমি ভালো। ব্যাপারটা বোঝা গেছে? আমি গতকালকের আমিকে অতিক্রম করতে পারছি। যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন, আমি আপনাদের বলছি কোনো অবস্থাতেই কারোর সাথে কম্পিটিশনে যাবেন না। আপনার সকল কম্পিটিশন হবে নিজের সাথে। আপনি আজকে যতদিন করলেন, যদি কালকে আপনি আপনাকে ছাড়াতে না পারেন, ইউ আর ফেলিউর। যদি একটুও ছাড়াতে পারেন, ইউ আর সাকসেসফুল। কখনোই কারোর সাথে কম্পিটিশন করবেন না, আপনার সকল কম্পিটিশন হবে আপনার নিজের সাথে। ক্লিয়ার কথাটা? বিসিএস এর প্রিপারেশন শুরু করার সময় আমি একটা বিষয় টোটালি পারতাম না, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দিই। আপনাদের অনেকেরই ধারণা বিসিএস মানে সাধারণ জ্ঞান। এর চাইতে ভুল কোনো ধারণা না। বিসিএস মানে সাধারণ জ্ঞান না, বিসিএস মানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান। ক্লিয়ার কথাটা? আমি সাধারণ জ্ঞানে এতই দুর্বল ছিলাম, কোচিং এর প্রথম ক্লাসে আমাকে দাঁড় করায় বলতেছে, দেখি বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? আমি তো পারি না। না পারার কারণ ছিল আমি পেপার করতাম না, একেবারেই করতাম না। পরে জানছি এটাকে বিদেশ মন্ত্রী বলে। যাই হোক, পারি না। দেখে আমার আসলে সবাই হাসতেছে। ওদের হাসি দেখে আমি বুঝতে পারছি কোশ্চেনটা সহজ ছিল। এটাকে আমি এটাই বুঝতে পারি। তো উনি বললেন, আপনি এটা পারেন না, আপনি বিসিএস পরীক্ষা দিবেন? জি স্যার। বলে আপনার বয়স কত? বললাম, ও আপনার তো এখন অনেক এজ আছে, আপনি তো 4-5 বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন, অসুবিধা নেই, চালাই যান। 30তম বিসিএস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো না কোনো বিসিএস এ পারবেন। এই কথাটা আমি শুনছিলাম, খুবই বিরক্ত লাগছে কথাটা শুনে। এর কারণ হচ্ছে যে মানুষটা আমাকে প্রথম দিন দেখে এখানে একটা কথা বলতে পারে যে তোমার দ্বারা হবে না, ওই মানুষটার ব্যক্তিত্ব বলে কোনো কিছু নাই। তখন আমি ঠিক করলাম ওনার ক্লাস করে কোনো লাভ নাই আমার, কারণ আমি কোচিং এ আসছি এত কষ্ট করে বাসা থেকে, আমি পারবো না সেটা শোনার জন্য আসি নাই, আমি পারবো এটা শোনার জন্য আসছি। আরে ভাই, বাসায় বসে থাকলে তো আম্মা দিনের মতো 10 বার বলে তুই কিছু পারস না, এটার জন্য কোচিং আসতে হবে। একটা পরীক্ষা দিয়েছিলাম, মডেল টেস্ট, প্রথম মডেল টেস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পাইছিলাম 100-17, সত্যি থাকবে না, 100-17 পাইছি। সেকেন্ড লোয়েস্ট মার্কস ছিল 100-38, 38। আমাকে সবাই যে কি সব বলতেছিল, মানে আমি যদি আপনাদেরকে বলি, সত্যি সব কথা বলার পরে কোনো ছেলে যে বিসিএস কন্টিনিউ করবে
খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য ওই সময়টাতে। আমি ঝিম ধরেছিলাম, খেলার রেজাল্ট খেলার শেষে, খেলার আগে না, এটাই বিশ্বাস করি। খেলার রেজাল্ট হবে খেলার শেষে। আমার পারফরমেন্স একটু খারাপ হচ্ছে, অসুবিধা কি? আমি পরপর 4 ওভারে রান করতে পারিনি, অসুবিধা কি? দেখা যাক, খেলাটা এখন বাকি আছে। তাহলে কিছু ঝিম ধরে থাকতাম, 17 থেকে 20, 20 থেকে 22 এভাবে করে করে উঠতে শুরু করলাম। একদম 0 থেকে উঠছি, আমি তো 0 থেকে আসছি। তবে বাকি 4টা বিষয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান অনেক ভালো পেতাম। মানে যারা ওই বিষয়ে পড়াশোনা করছে ওদের চেয়ে ভালো পেতাম মার্কস। আমার শক্তি ছিল 4টা। সাধারণ জ্ঞানে খুব বাজে অবস্থা ছিল, আমাকে উঠতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আপনাদেরকে বলি, আপনাদের এখনকার অবস্থান যেমনই হোক না কেন, ভয় পাবেন না ভাই। আপনার পক্ষে সম্ভব সেটাকে ওভারকাম করা। যদি চেষ্টা করেন তাহলে পারবেন। আমি তো আমার গল্প বললাম, আপনার অবস্থা এর চেয়ে বাজে না, তাই না? আপনি পারবেন, সমস্যা হবে, পারবেন। নিজের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, পরিশ্রম করেন, পারবেন। পরেরটা 2টা ফ্যাক্ট শেয়ার করি। বিসিএস পরীক্ষায়, আইডিএ পরীক্ষায় 50% ক্যান্ডিডেট যায়। কেন যায়? শুক্রবার সকালবেলা উঠে দেখে কি আজকে তো কোনো কাজ নাই, একটু ঘুরে আসে, গিয়ে গেট টুগেদার হবে, আমাদের সঙ্গে দেখা হবে, এই জন্য যায়। বাকি 50% পরীক্ষা দেওয়া চলে যায়। এবং বাকি 50% এর মধ্যে সলিড প্রিপারেশন থাকে অনলি 7% ক্যান্ডিডেটের। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি যে বিসিএস এর পরীক্ষা দিচ্ছেন, ধরেন 37 তম, সেই বিসিএস এর ধরেন পরীক্ষা দিচ্ছে 2 লাখ, তো ঘোরার জন্য কয় লাখ যাবে? 1 লাখ। খুব পড়াশোনা করে কয় যাবে? 7,000। যদি আপনি খুব পড়াশোনা করে পরীক্ষা দিতে যান, আপনার কম্পিটিশন হচ্ছে মাত্র 7,000, 2 লাখ না। তো সংখ্যা থেকে ভয় পাবে না কখনো। তবে এটাও ঠিক, ওই 50% যারা কোনো প্রিপারেশন না নিয়ে ঘুরতে যায়, তাদের মধ্যে কিছু কিছু বান্দা আল্লাহ সৃষ্টি করছে, যারা হচ্ছে এলাম দেখলাম জয় বললাম তাই, ওদের অনেক কিছু চাকরি পেয়ে যায়। এটাকে বললাম, তাদেরকে নিজেদের ক্ষমা করে দিতে হবে। কারণ আপনি তো মারামারি করলে কোনদারে গেছে পড়ে যাবেন, তাই না? বুঝতেছি, কষ্ট লাগে, কিচ্ছু করার নেই। আচ্ছা, পরেরটা বিসিএস এর পড়াশোনা করার সময় একটা জিনিস আমার মাথায় খুব কাজ করতো, সেটা হচ্ছে আপনারা যখন চাকরিতে ঢুকবেন, আমি বিশ্বাস করি আপনারা চাকরিটা পাবেন, সে বিশ্বাস করে বলছি, তখন আপনার বয়স হবে খুব বেশি হলে 27-28। আর বিসিএস এর অবসর গ্রহণের বয়স কত জানেন? 59। এখন বাড়ানোর চেষ্টা করছে, এখন কিছু হয়নি। তার মানে আপনি চাকরিটা করতে পারবেন কত বছর? 30 বছরের মতো, রাইট? 30 বছরের মতো। আপনারা নিশ্চয়ই এটাও জানেন, সরকারি চাকরি মানুষ যে কয়েকটা কারণে খোঁজে, একটা কারণ হচ্ছে এই চাকরিটার নিরাপত্তা একটু বেশি। নিরাপত্তা বেশি বলেই কিন্তু বেতন কম। যে চাকরির নিরাপত্তা বেশি, ওই চাকরির বেতন কম হয়, এটা হচ্ছে এই জন্য আমাদের বেতনটা কম। নিরাপত্তা কিন্তু অনেক ভালো। কারণ চাকরিটা পাওয়ার পর যদি আপনি বড় কোনো ধরনের 2 নাম্বারই না করেন, আপনার চাকরিটা যাবে না, থাকবে। আমি নিজেকে বলতাম এভাবে করে, যে চাকরিটা আমি 30 বছর আরামে করতে পারবো, সেই চাকরির জন্য আমি 6টা মাস ঘুম বাদ দিয়ে পড়াশোনা করতে পারবো না, সেটা হয় না ভাই। এই মোটিভেশনটা আমার মধ্যে কাজ করতো, আপনাদের মধ্যে এটা কাজ করাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, বিসিএস পরীক্ষার জন্য খুব ভালো করে শোনেন যেটা বলতেছি। আপনি কি কি পড়বেন ওটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি কি বাদ দিয়ে করবেন সেটা বোঝা। যে ক্যান্ডিডেট যত বেশি বাদ দিয়ে করতে পারে, সেই ক্যান্ডিডেট তত বেশি দরকারি জিনিসগুলো করে, এবং দরকারি জিনিসগুলো করলে ওর পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বাড়ে। বিসিএস এর প্রিপারেশন নেওয়ার সময় আমার অভিজ্ঞতা বলে বেশিরভাগ লোক দরকার নাই কিংবা কম দরকারি এই ধরনের জিনিস নিয়ে বেশি পরিশ্রম করে। পরিশ্রম করলেই যদি সফল হওয়া যায়, তাহলে কিন্তু পরিশ্রম করবেন, স্মার্টলি পরিশ্রম করবেন, বুঝে শুনে। কিরকম? কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই কথাগুলো শুনুন। বাকিগুলো আমি রিড আউট করার দরকার নেই, বাকিগুলো আমার নোটেও আছে, কিন্তু এগুলো নোটে লেখা যাবে না, সব কথা নোটে লেখা যায় না, সমস্যা আছে। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা হচ্ছে বিসিএস পরীক্ষা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর খেলা। সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্স হাতে নিয়ে বসে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, নতুন বিশ্ব। এই কালকের বিশ্ব নাই, আমি বলছি অর্থনৈতিক সমীক্ষা মুখস্থ করে ফেলে রীতিমতো বলা, আমি দেখছি। এবং তাদেরকে দেখে আমরা এত সংগ্রহ করতে শুরু করি, দোষ তথ্য হয়ে গেছে,
সে সবকিছুই পাবে। সাধারণ জ্ঞানে সে একদম চলন্ত এনসাইক্লোপিডিয়া, তার মানে জেনে গেছে। আপনাদের বলি, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, পরশু বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, অর্থনৈতিক সমীক্ষা, এই বইগুলো বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিত পরীক্ষার জন্য পড়ার কোনো দরকার নেই। আপনাদের কষ্ট কিন্তু আমি অনেক কমাই দিচ্ছি, এটা হাসতালি দেন। খুদাই হাসতালি দিচ্ছে, আসলে এটা পড়ার দরকার আছে কিনা এটা বুঝতে হবে না, সেটা বুঝাচ্ছি। মানে একটু মজা করতে হবে, মজা না করলে আমি কথা বলতে পারবো, আমার খুব খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে, যেন মজা করতেছি। দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, এই সমস্ত বইগুলোতে একেবারে সাম্প্রতিক তথ্যগুলো দেওয়া থাকে। সাম্প্রতিক তথ্য ছাড়াও কিছু আগের তথ্য, পুরনো তথ্য ওখানে দেওয়া থাকে। আবার সেই পুরনো তথ্যগুলো কিন্তু গাইড বইতে আছে, আছে না ভাই? আছে। জব সলিউশন আছে, আছে না? জব সলিউশন গাইড বই, এটা কি না করে থাকার কোনো উপায় আছে? আপনাকে করতেই হবে, জব সলিউশন এবং গাইড বই করতে হবে না? আপনাকে অবশ্যই করতে হবে। সো যেহেতু আপনি আসলেই করতেছেন গাইড বইগুলো এবং জব সলিউশন গুলো, তার মানে ওই তথ্যগুলো ওই কারেন্ট অ্যাফেয়ার্স আরেকবার দেওয়া আছে, আজকের বিষয়টা আরেকবার দেওয়া আছে, রাইট? প্লাস আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বইগুলোতে রিসেন্ট কিছু তথ্য দেওয়া থাকে, যে তথ্যগুলো কোনো গাইড বইতে লাগে, কোনো জব সলিউশনে লাগে। ঠিক কিনা? অর্থাৎ আপনি যদি ওই বইগুলো পড়েন, তাহলে এই সাম্প্রতিক তথ্যগুলো আপনার ভুল হবে না, আপনি পারবেন পরীক্ষায় আসে। যদি একটু কষ্ট করে বিসিএস পরীক্ষার কোশ্চেনগুলো স্টাডি করেন এবং পাবলিক সার্ভিস কমিশনের নন ক্যাডার পরীক্ষার প্রশ্নগুলো, মানে সোজা কথাই বলতে গেলে সরকারি চাকরির প্রশ্নগুলো যদি স্টাডি করেন, তাহলে আপনি দেখবেন একেবারে সাম্প্রতিক তথ্য থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে খুব বেশি হলে 7 থেকে 8টা। কয়টা বলুন? আমি জেনে বলছি, কথাটা না জেনে বলছি না, 7 থেকে 8টা। 10টাই ধরলাম, 10টাই ধরলাম। তার মানে ওই সমস্ত বইগুলো যদি আপনি মুখস্থ না করেন, তাহলে আপনি এই 10 মার্কসের আনসার করতে পারবেন না, ঠিক কিনা? পাবেন না। মজার বিষয় হচ্ছে এই 10 মার্কসের মধ্যে 2 মার্কস আপনারা যে রেগুলারলি পেপার পড়বেন, রেগুলারলি সংবাদগুলো শুনবেন, খবরগুলো শুনবেন, ওই 2 থেকে 1 মার্কস ওখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। তার মানে আপনার বাদ আছে কত? 8-9 মার্কস, রাইট? একটা আজকের বিশ্ব মুখস্থ করতে যে পরিমাণ সময় লাগে, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ প্রেশার পড়ে ব্রেনের উপর, এবং যে পরিমাণ সময় নষ্ট হয়, ওই পরিমাণ সময় যদি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক কিংবা বিজ্ঞানে দেন, কিংবা মানসিক দক্ষতায় দেন, আপনার পক্ষে 40 থেকে 50 মার্কস বাড়ানো সম্ভব। এখন আপনি আমাকে বলেন, আপনার কি 8-9 মার্কস বাড়ানো বেশি দরকার নাকি 40-50 মার্কস বাড়ানো বেশি দরকার? অবশ্যই। এই বুদ্ধিটা যার মাথায় আছে, সে জীবন আসতে বেশি করবে না, জীবন কারেন্ট অ্যাফেয়ার্স করবে না। ক্লিয়ার কথাটা? বুঝে শুনে পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট। যে কোনো চাকরির পরীক্ষার জন্য বুঝে শুনে পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে দেখছি ভাই, সাধারণ জ্ঞানে এত ভালো জানে, আপনি জিজ্ঞেস করেন যে ক্লিনটনের ওয়াইফের বান্ধবীর কুত্তার নাম কি, সেটাও পারে, সেটাও পারে। একই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, একটা ট্রান্সলেশন করেন তো ভাই, আমার নানার একটি কালো কুকুর ছিল, সে বলবে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ। তার চাকরি জীবনও হবে না। আমার থেকে লিখিত নেন, তার চাকরি জীবনও হবে না। বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না। আমি আবারও বলছি, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না। আপনার ম্যাথের বেসিকটা স্ট্রং করেন, ইংলিশের বেসিকটা স্ট্রং করেন, বিজ্ঞানের বেসিকটা স্ট্রং করেন, বাংলার বেসিকটা স্ট্রং করেন, বেশি বেশি এগুলো করেন, আপনার বিসিএস হবে নিশ্চয়ই। আরেকটা ভুল করি আমরা, সেটা হচ্ছে ধরেন আপনি খুব কঠিন একটা প্রশ্ন মনে থাকে না আপনার, সেই কঠিন প্রশ্নটা করার টেকনিকটা কি? কঠিন প্রশ্ন করার টেকনিক হলো, যেটা আপনার মনে থাকতেছে না সেটা আপনি আরো একবার করবেন, আরো একবার করার পরেও যদি মনে না থাকে আরো একবার করবেন, তারপরেও যদি মনে না থাকে সেটাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। এটা করার ব্যাপার কেন? এই ধরনের একটা কঠিন প্রশ্ন
5টা সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়। ক্লিয়ার কথাটা? আপনাদের মধ্যে কারা কারা 36তম বিসিএস দিয়েছেন একটু হাত তুলে দেখাবেন। একটা প্রশ্ন ছিল, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় সাফল্যটা কি ছিল না? আমার মতে ওটা ওই পরীক্ষায় সবচেয়ে সহজ প্রশ্ন আমার মতে। আরেকটা প্রশ্ন ছিল, একটা দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করুন, তাই না? ওই দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গিয়ে যে পরিমাণ সময় লাগে ওই সময় কিন্তু 5টা সহজ প্রশ্ন আনসার করা যায়, করা যায় না? ওটা তো 1 মার্কস, ওটা তো 1 মার্কস, কঠিন প্রশ্ন 1 মার্কস, সহজ প্রশ্ন 1 মার্কস। তো বেশি প্রশ্ন আমার দরকার নেই, আপনার কিন্তু পাস করা দরকার। আরেকটা ভুল আপনাকে বলি, যেটা আমি করছি, আমি আপনাকে বলি। আপনি ধরেন অনেক পড়াশোনা করছেন আর কি, অনেক স্টাডি করছেন প্রিলিমিনারির জন্য। আপনি 200-এর মধ্যে পাইছেন 180, সাপোজ 180। আর আমি আপনার মতো অত স্টাডি করি নাই, পড়াশোনা করি নাই, আমি পাইছি 120। দেখেন আপনিও পাস করছেন, আমিও পাস করছি। আপনি যে আমার থেকে 60 মার্কস বেশি পেলেন, 60 মার্কস বেশি পেলেন, এটাকে কোথাও যোগ হবে? প্রিলি হচ্ছে রিটেন পরীক্ষা দেওয়ার পাসপোর্ট, আর কিছুই না, কোথাও কিন্তু যোগ হবে না। এখন আমি যে আপনার থেকে 60 কম পেলাম, কেন পেলাম? আমি কিন্তু আমার গল্পই বলতেছি, আমি কেন কম পেলাম? এর কারণটা ছিল এই, আপনারা একটু কেয়ার করে যদি দেখেন তাহলে দেখবেন বিসিএস এর লিখিত পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সাথে হুবহু মিলে। আমি রিপিট করতেছি, বিসিএস লিখিত পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সাথে হুবহু মিলে। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, যখন আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়াশোনা করবেন তখন লিখিত পরীক্ষার ওই 60% পড়াশোনা করে ফেলবেন। ক্লিয়ার কথাটা? এটা হবে কি, আপনার যে বন্ধুটা 180 থেকে পাস করলো সে কিন্তু লিখিত পরীক্ষা পড়াশোনা করে নাই, আপনি করে ফেলছেন। এরপর পাস করার পর আপনি কিন্তু তার থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন। আর বিসিএস পরীক্ষা বেসিক্যালি লিখিত পরীক্ষার খেলা। যার লিখিত পরীক্ষার মার্কস বেশি সে চাকরি পাবে, কোনো ভুল ছাড়া চাকরি পাবে। এবং লিখিত পরীক্ষার মার্কস কিন্তু আমাদের হাতে। আমরা যদি একটু ভালো করে পড়াশোনা করি আমরা কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করতে পারবো, অবশ্যই পারবো। তো লিখিত পরীক্ষাটা খুব বেশি এমফাসাইজ করবেন। আপনি প্রিলিমিনারির সময় লিখিত পরীক্ষার অনেকগুলো পড়াশোনা করে ফেলতে পারবেন। কিরকম পড়াশোনা করতে পারেন? এক্সাম্পল দিই, আজকে 6 তারিখ, আজকে 6 তারিখ 2 মাস 2016। আজকে তারিখ থেকে একটা কাজ করবেন বাসায়, যারা বিসিএস পরীক্ষা দিবেন শুধু তারা করবেন না। সেটা হলো বিসিএস এর সবচাইতে ইম্পর্টেন্ট অংশটা আমার দৃষ্টিতে অনুবাদ। লিখিত পরীক্ষায় অনুবাদে মার্কস থাকে 65। একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলো স্টাডি করে বের হবে 65। এবং স্টুডেন্টরা আমার দেখা মতে সবচাইতে কম জোর দিয়ে পড়ে যে জিনিসগুলো, তার মধ্যে অনুবাদ একটা পড়েই না, মনে করে পরীক্ষার হলে গিয়ে এগুলো উপর থেকে নামিয়ে হবে। বিসিএস এর অনুবাদ যেগুলো আসে অত্যন্ত কঠিন অনুবাদ আসে, আমি বলছি আপনাদের খুবই কঠিন অনুবাদ আসে। ওই বৃষ্টি পড়িতেছে, বৃষ্টি ইজ রেডিং, এগুলো আসে না, ঠিক আছে? কঠিন অনুবাদ আসে। যদি আপনি আগে থেকে পড়াশোনা করে না রাখেন আপনি ওখানে খুবই কম মার্কস পাবেন। নির্দ্বিধায় বলা যাবে এই কথাটা, খুবই কম মার্কস পাবেন। সে কারণে অনুবাদের পড়াশোনাটা আপনাকে একটু জোর দিয়ে করতে হবে। কাজটা কি? প্রতিদিন একটা বাংলা পেপারের যে সম্পাদকীয় ওটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন। ক্লিয়ার? এবং একটা ইংলিশ পেপারের সম্পাদকীয়কে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবেন। চাইলে অনলাইনে করতে পারবেন, এখন অনলাইনে পেপার পড়া খুব সহজ, করতে পারেন। ট্রান্সলেট করবেন এভরিডে। যদি এই কাজটা রেগুলারলি করতে পারেন আপনার বেশ কয়েকটা জায়গায় লাভ হবে। নাম্বার 1, আপনার রাইটিং স্টাইল ডেভেলপ করবে, আপনার লেখার ক্ষমতা বাড়বে। লিখিত পরীক্ষা কিন্তু লেখার খেলা, আপনাকে প্রচুর লিখতে হবে, পারবেন আপনি। নাম্বার 2, লিখিত পরীক্ষায় অনেকগুলো কোটেশন মানে বানায় দিতে হয় আপনি। বানায় কোটেশন দেন কখনো? ভাই এগুলো লিখিত পরীক্ষায় কত চুরি করছি, হ্যাঁ 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 আল্লাহ মাফ করে। তো লিখিত পরীক্ষায় প্রচুর কোটেশন বানায় দিতে হবে, ওটাও পারবেন আপনি। নাম্বার 3, আপনার ভোকাবুলারি অনেক বাড়বে, ওখান থেকে অনেকগুলো ভোকাবুলারি আপনি প্রিলিতে কমন পাবেন। নাম্বার 4, ওই সম্পাদকীয় রেগুলারলি করলে হবে কি, যখন আপনার কোনো আনকমন প্রশ্ন আসবে ওই আনকমন প্রশ্নগুলো আপনি বানিয়ে লিখতে পারবেন ওখান থেকে। এই লাভগুলো আপনার হবে। বাংলা এসএতে কাজ দিবে, বাংলা ইংলিশ এসএতে কাজ দিবে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক কাজ দিবে।
বাংলা ইংলিশে তো অবশ্যই লাগবে, কারণ আপনি তো এমনিতেই রাইটিং স্কিলটা ডেভেলপ করতেছে, আপনারা সবাই লিখতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করবেন। এই কাজটা করা খুবই কষ্টের। প্রথম কাজটা করার পর আপনার কাছে এত বিরক্ত লাগবে, যেটা আমার কাছে লাগছিল। আপনার মনে হবে সেই ফালতু কাজগুলো করার দরকারটা কি আমার, ছেড়ে দিন। যদি একটু ঝিম ধরে করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার অনেক ফ্রেন্ডের চাইতে আপনার অনেক মার্কস বেশি পাবেন এই শুধু এই ছোট্ট কাজটা করার জন্য। এটা করতে পারেন। পরেরটা, এখন আর ভিডিও কম দেখালে ভালো, অনেকক্ষণ হয়ে গেছে। আরেকটা হ্যাঁ, কয়েকটা প্রশ্ন আমাকে ফেস করতে হয় প্রায় সময়। গ্রুপ স্টাডি করা কতটুকু দরকার, এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি মনে করেন গ্রুপ স্টাডি করলে আপনার পড়াশোনা বেশি হয়, গ্রুপ স্টাডি করবেন। যদি মনে করেন গ্রুপ স্টাডি করলে আপনার কনফিডেন্স কমে, অন্যরা সবকিছু পারে আমি কিছু পারি না, ওরকম মনে হলে গ্রুপ স্টাডি করার দরকার নেই। নিজে নিজে প্রচুর পড়াশোনা করেন। আমি সেকেন্ড দলে, আমি গ্রুপ স্টাডি কখনোই করতাম না। গ্রুপ স্টাডি করলে আমার শুধু বিরক্ত লাগতো, সবাই পারে আমি পারি না, কেন ঘুষি মারতে ইচ্ছা করতো মানুষকে। আর ওদেরকে খালি বিরক্ত করতাম, উল্টা পাল্টা কথা বলতাম। পরে ওরা বলতেন সুশান্ত ভাই আপনি বেশি বিরক্ত করেন, আপনি আসেন না। আমি তো সুভান ভালো, আমি করতাম না। কোচিং করার কতটুকু দরকার, এটাও ডিপেন্ড করে আপনার উপরে। বিসিএস ক্যাডার হওয়ার জন্য কোচিং করতাম, এটা কোথায় লেখা আছে? যারা বিসিএস ক্যাডার হয় তাদের মধ্যে মাত্র 20 থেকে 25% স্টুডেন্ট কোচিং করে ক্যাডার হয়। আমি আবার বলছি, যারা বিসিএস ক্যাডার হয় তাদের মধ্যে 20 থেকে 25%, ম্যাক্সিমাম 30% কোচিং করে ক্যাডার হয়। সো কোচিং করবেন কি করবেন না ডিপেন্ড করে। আপনি যদি নিজের থেকে না করতে পারেন তাহলে কোচিং করতে হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে আপনি নিজেই না, আপনাকে আপনি কন্ট্রোল করতে পারেন, পড়াশোনা করতে পারেন, তাহলে কোচিং ভর্তি হওয়ার দরকার নেই। তবে কোচিং ভর্তি না হলে আমি দেখছি কি, নিজের কাছে কেন যদি মনে হয় যে আমার ওরকম ফ্রেন্ড পড়ে উল্টাই ফেলতেছে, আমি কিছু করতেছি না, কি না কি পড়াই ফেলছে, ওরকম একটা খুঁতখুত কাজ করে, এটা হয়। নোট করে করবো কিনা, আমাকে অনেকে নোট করতে চাই আর কি, ভাই নোটটা তো দেন না, আমি করার কেন? নোট করে করার প্রশ্নই আসে না, আপনি এত সময় পাবেন না। আপনি যেটা করতে পারেন, একাধিক প্রকাশনের গাইড করতে পারেন। একটা প্রশ্ন নোট করে পড়ার চাইতে ওই সময়ে 3টা গাইড করা অনেক ভালো। আর বিসিএস প্রিলিমিনারির জন্য কিভাবে করবেন, আপনি একটা জব সলিউশন কিনবেন অথবা একটা প্রকাশনের গাইড কিনবেন। যদি আপনি একটা প্রকাশনের গাইড পুরো সলভ করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি যখন আরেকটা প্রকাশনের গাইড সলভ করতেছেন, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে রিপিট। যারা পরীক্ষা দিচ্ছেন তারা কি একমত আমার সাথে? সো একটা প্রকাশনের গাইড সলভ করা হচ্ছে চ্যালেঞ্জ, বাকিগুলো কিন্তু কঠিন না, সহজ। আপনি যখন একটা তৃতীয় প্রকাশনের গাইড সলভ করতে যাবেন, তখন আপনি দেখবেন খুব বেশি হলে 20 থেকে 30% বা ম্যাক্সিমাম 40% কোশ্চেন হচ্ছে নতুন, বাকিগুলো সব রিপিট। সো একটা প্রকাশনের গাইড সলভ করার পর আরেকটা প্রকাশনের গাইড সলভ করা হয়। নাম্বার 2, রেফারেন্স বইগুলো আপনি কিভাবে করবেন। রেফারেন্স বইয়ের নামগুলো আমার নোটে আছে না? যারা নোট করছেন তারা জানেন, আমার নোটের মধ্যে রেফারেন্স বইয়ের নামটা দিয়ে দিয়েছি আমি। রেফারেন্স বই করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এমন, একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন একটা রেফারেন্স বই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের লেখা। দেখছেন কেউ বইটা? হলুদ মডেল একটা বই, পাওয়ালা হলুদ মডেল একটা বই। আপনি যদি কোয়েশ্চেন না করে বইটা পড়া শুরু করেন, তাহলে আপনার সবকিছু করতে ইচ্ছা করবে। আমি যেটা করছিলাম, আগে বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো পড়ে ফেলছি সবগুলো। পড়ার পর বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো পড়ে ফেলছি। এরপরে আমি রেফারেন্স বইটা পড়া শুরু করছি। আপনি যত বেশি কোয়েশ্চেন স্টাডি করবেন, তত বেশি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা হবে। প্রশ্ন স্টাডি করা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু পড়াশোনা শুরু করার আগে বেশি বেশি কোয়েশ্চেন স্টাডি করছি। এটা হয়েছে কি, আমার অনেক বন্ধু ব্লাইন্ডলি অনেক কিছু করতেছে, আমি পড়ে নেই। যেমন ধরেন ওয়ার্ল্ড ম্যাপের কোথায় কি আছে না আছে, পদ্মা নদীর গতিপথ, পদ্মা নদীর শাখা নদী, উপনদী, অনেকে দেখি ছড়া, কবিতা, গান দিয়ে মুখস্থ করে। বিশ্বের সকল দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম অনেকেই মুখস্থ করে। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো ভাই, বিশ্বের সকল দেশের রাজধানী এবং মুদ্রার নাম মুখস্থ করার জন্য আপনাকে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ পরিশ্রমের ফল হিসেবে আপনি মার্কস পাবেন 1 থেকে 2, এই বেশি না। 1 থেকে 2 মার্কস আপনি কম আসবে ওখান থেকে। ঠিক একই সময় যদি আপনি ম্যাথস করেন, একই সময় ইংলিশ করলে আপনার মার্কস বাড়বে অন্তত 7 থেকে 8। আপনার জন্য কোনটা ভালো? সেকেন্ড কোশ্চেন, প্লিজ অন্ধভাবে পড়াশোনা করবেন না। আপনার পড়াশোনার স্টাইল আপনার কাছে, অন্য কারোর কাছে না। আপনি দেখেন আপনার ওই জিনিসটা করা উচিত কিনা, উচিত হলে পড়বেন, দরকার না হলে পড়বেন না। সিম্পল। পরেরটা পরে
আচ্ছা, বিসিএস প্রিলিমিনারি নিয়ে নোটগুলোতে দেখবেন, ফেসবুকে নোটগুলো অবশ্যই দেখবেন। আরো কিছু কথা থাকলে আমরা প্রশ্ন উত্তর পরে শুনে নিব। আমার মনে হচ্ছে বেশ কিছু কথা বলার দরকার নাই। জব সলিউশন কোথায় বললাম, রেফারেন্স বই পড়ার টেকনিকগুলো বললাম। কোন কোন রেফারেন্স বই পড়বে আমার নোটে লেখা আছে, একটু দয়া করে নোটগুলো কপি পেস্ট করে ওয়ার্ডে প্রিন্ট করবেন। হ্যাঁ, কাজটা আসলেই করবেন আর কি, স্টাইল বান্ডিং করে রাখেন। আমার মনে হয় পেয়ে যাবেন। আমি ছাড়াও আরো বেশ কিছু লোকজন ফেসবুকে লিখে বিসিএস নিয়ে, আমার দোস্ত লিখে, মাসুদ হোসেন ও লিখে, মাঝে মাঝে কম লিখে রাখেন, সুজনদা লিখে, অনেক ভালো লিখে। সুজন যেমন আছিলেন, আপনারা ফেসবুক ইউজ করেন না? আপনি কি মানুষ? আচ্ছা, যাই হোক, যারা ফেসবুক ইউজ করেন আমি তাদেরকে একদম ফাঁকাই থাকি, মানে সে পাচ্ছে কিভাবে। আচ্ছা, যাই হোক, তো সুজনদা লিখে করতে পারেন। আর আমি কোনো অথেন্টিক লোকের নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, এগুলো দেখতে পাবেন, কাজে লাগবে, ভালো কাজে লাগবে। এখন ওই চাকরির ইন্টারভিউ নিয়ে কিছু কথা তারা চাইলে বলতে পারে, আর আমাদের সেশনটা এখানে শেষ করতে পারে। প্রয়োজন আছে চাকরি করতে, শুধু বিসিএস না, যে কোনো চাকরি। আচ্ছা, তবে তার আগে একটা ছোট কথা বলিনি, এখানে থাকে। সেটা হলো, আমার নিজের ইন্টারভিউ নিয়ে অভিজ্ঞতা খুব একটা বেশি না। আমি আমার লাইফে ইন্টারভিউ দিয়েছি মাত্র 2টা। চাকরির পরীক্ষা একটা দিয়েছি 30তম বিসিএস, 31তম বিসিএস এর লিখিত পরীক্ষা পর্যন্ত দিয়েছি। এর আগে রেজাল্ট বের হয়ে গেছে, ভাইবা দিতে আমি আর জানি না। 30তম বিসিএস ভাইবা দিয়েছি, আর একটা ভাইবা হচ্ছে আইবিএ এর ভর্তি পরীক্ষা ভাইবা দিয়েছি। আমি আমার লাইফে কখন ভাইবা দিই, তো আমার অভিজ্ঞতাটা খুব ভালো তা না। তবে ভাইবা দিয়েছে এবং প্রচুর লোকের সাথে কথা বলছি এবং স্টাডি করছি, ওই কথার ভিত্তিতে আমি নোটটা সাজাইছি, এই লেখাটা সাজাইছি। হ্যাঁ, তো শুরুতেই আমরা দেখি আসলে ভাইবা জিনিসটা কি। ভাইবা হচ্ছে দি আর্ট অফ সেলিং ইয়োরসেলফ। আপনার নিজেকে সেল করতে হবে, নিজেকে বিক্রি করতে হবে। এর মানে হলো, আপনি যেমন তার সবচেয়ে ভালো ভার্সনটা দেখায় আসতে হবে, আপনার লেজটাকে লুটে রাখতে হবে। কথাটা মানে হচ্ছে, লেজটাকে লুটে রাখার মানে কি? খারাপ দিকগুলো দেখানো যাবে না। আমরা কিন্তু প্রত্যেকটা মার্কেটিং একটা কথা বলে, মার্কেটিং বলে কি, উই অল আর সেলিং আওয়ারসেলভস। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেকে সেল করি, এটাকে বিশ্বাস করেন? ভাইবাতে এই কাজটা ভালোভাবে করতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন তাদের অনেকেরই বসে থাকতে ভালো লাগতেছে না, আমি খুব ভালো করে জানি। তারপরে কিন্তু আপনারা এখন হাত পা ছোড়াছুড়ি করতেছেন না, কারণ হাত পা ছোড়াছুড়ি করলে আপনার পাশে করে আপনাকে বলবে তুমি নিশ্চিত হাত পা ছোড়াছুড়ি করো, এই কথাটা বলবে। যারা দাঁড়ায় আছে উপরে, আমার একটু কেউ দাঁড়ায়, আমাকে দাঁড়ায় ছিল, ওদের কিন্তু খুব ইচ্ছা করতেছিল আপনারা যারা বসে আছেন তাদেরকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিতে। ওরা কিন্তু এই কাজটা কেউ করে না। কেন করে? এটা করলে আপনাকে খারাপ করবেন, রাইট? সবাই আমরা নিজেকে সেল করি। এই যে আমি এখন বকর করতেছি, পক করতেছি, এত সুন্দর করে স্টাইল করে কথা বলতেছি, কারণ বলতেছি বলেন তো, যারা আপনারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে কথা বলে, এই জন্য, আর কোনো কারণ নাই। উই অল আর সেলিং আওয়ারসেলভস। আমরা সবাই নিজেকে সেল করি, সবাই নিজেকে সেল করি, সবচেয়ে ভালোটাকে উপস্থাপন করি। ভালোটাকে কিভাবে উপস্থাপন করবো একটু দেখি। হ্যাঁ, Yes, yourself. Your great money.
আছে না আছে আমার জায়গায় লাভ আছে থাকতে পারে বই সিডি টিভি Thank you very much. You may leave now. Yes, yes. You may leave now. What? Subject master. আমি চলে যাব আমি চাকরি ব্যাপারে সফলতার সাথে করবো স্যার ধন্যবাদ আমি আপনাকে জানাবো ভাইবা তুমি যেটা হয় বুঝছেন আমরা অনেকে এত নার্ভাস থাকি ওরা ইংলিশে কি যে বলতেছে আমরা কি যে বলতেছি এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না এরকম হয় একটা সময় ভাইবা নিয়ে আমার দুটা লেখা আসছে একটা আসছে কালকে প্রথম আলোতে আরেকটা আসছে তার আগের সপ্তাহে বা প্রথম আলোতে আপনাদের পরামর্শ দিচ্ছি এই দুটা লেখা অবশ্যই সংগ্রহ করবেন যদি প্রথম আলো সংগ্রহ করা সম্ভব না হয় আমি ফেসবুকে শেয়ার করে দিচ্ছি লেখাগুলো একটু দেখে নেবেন হ্যাঁ আর প্রথম আলোতে অনেক কিছু বাদ দিয়ে ছাপাই আমি অরিজিনাল লেখাটা শেয়ার করে দিচ্ছি ফেসবুকে আগেরটা করছি পরেরটা এখন করিনি আমি করে দিব একদম সেভ করে রাখবেন বিসিএস ভাইবাতে আমার মনে হয় এই ব্যাপারে কিছু দরকার আছে সবকিছুই বলে দিচ্ছি টোটাল পয়েন্ট মনে হয় কয়টা পয়েন্ট ছিল ভাই যারা করছেন তারা জানেন আগে লেখায় কয়টা পয়েন্ট ছিল 20টা পরের লেখায় কয়টা ছাপাই ছিল 23টা না 26টা মোট পয়েন্ট ছিল 46টা সব কথাই চলে আসছে তারপরও কিছু পয়েন্ট বলে যেগুলো ওখানে চলে আসছে এগুলো আমি একটু কম করে বলবো হ্যাঁ তো ভাইরাতে ভালো করার জন্য আমার জানার মধ্যে কমপক্ষে 100টা বুদ্ধি আছে এবং আমি এটাও জানি 100টা বুদ্ধির মধ্যে একটা বুদ্ধি কোনো কাজ করে না এটা মাথায় রেখে ভাইবাতে পড়াশোনা করবেন আপনি যা যা পড়াশোনা করবেন তার কিছুই আপনাকে জিজ্ঞেস করবে না সেটা মাথায় রেখে পড়াশোনা করবেন ভাইবার জন্য আপনাদের মধ্যে ভাইবা ক্যান্ডিডেট কেউ কি আছেন কেউ নাই ওকে তাহলে ওভারঅল ভাইবা নিয়ে শুধু বিশেষ আই কন্ট্যাক্ট রাখবেন চোখের দিকে তাকিয়ে কথা বলা সেটা একটু দেখবেন এরপরে আপনি উত্তর দেওয়ার সময় আপনার পারিপার্শ্বিকতার দিকে খুব একটা খেয়াল করবেন না আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা কিভাবে বলতেছেন ওটার উপর এমফাসাইজ করবেন পারিপার্শ্বিকতার দিকে খেয়াল করলে হবে কি নার্ভাসনেস কাজ করবে বেশি আপনি যে স্যারের প্রশ্ন উত্তর দিচ্ছেন ওই স্যারের দিকে ভালো করে খেয়াল করবেন তাহলে পরেরটা এবং ভাইবার সময় হাসি মুখ রাখার চেষ্টা করবেন কারণ আমি জানি এখানে হাসি মুখ রাখাটা খুব ডিফিকাল্ট আমরা শীতকালে ছোট থেকে গেলে যেখানে হাসি ওখানে হাসতে পারবো না আচ্ছা তো ভাইবার বিষয়টা যতটা সাবজেক্টিভ তার থেকে বেশি যতটা অবজেক্টিভ তার থেকে বেশি সাবজেক্টিভ কিরকম আমার এক্সপিরিয়েন্স বলে ভাইবাতে সবাইকে একই ধরনের প্রশ্ন করে না বিভিন্ন জনকে বিভিন্ন রকম প্রশ্ন করে আপনাকে দেখলো আপনি ঢুকলেন সালাম দিলেন বসলেন আপনাকে দেখা প্রথম 20 সেকেন্ডসের মধ্যে আপনার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হবে স্যার এবং এই ইমপ্রেশনটা আপনার ভাইবাটা কেমন হবে সেটা ঠিক করে দিবে আমি দেখেছি অনেক ছেলেকে জিজ্ঞেস করতে ধরেন সাপোজ কথা আর কি যে তাজমহল কিভাবে করে সম্রাট শাহজাহানের প্রেমের স্বাক্ষর গ্রহণ করে এক্সপ্লেইন করো আবার একজনকে পছন্দ হয়নি তারা জিজ্ঞেস করছে দেখি বলো তো তাজমহলের মধ্যে কয়টা ইট আছে আপনার প্রশ্নটা কি হবে কি হবে না এটা ডিপেন্ড করে আপনি আপনার সম্পর্কে কি ধরনের ইমপ্রেশন তৈরি করছেন তার উপরে প্রশ্ন হচ্ছে ইমপ্রেশনটা আমরা কিভাবে তৈরি করব ওখানে যারা ভাইয়া পরে বসে ওরা সাধারণত বিসিএস একটা বলি মোটামুটি বয়স্ক লোকজন বসে যাদের বয়স আমাদের আব্বা আম্মাদের বয়সের মতো আমাদের আব্বা আম্মারা যে একদম ভদ্র ছেলেদের পছন্দ করে না বিনয়ী ছেলেদের পছন্দ করে না ওরাও ঠিক একইভাবে বিনয়ী ছেলেদের পছন্দ করে ভদ্র ছেলে একটু পোলাইট পছন্দ করে আপনি কখনোই আপনার বসের চাইতে স্মার্ট না এটা মাথায় একটু ভালো করে ঢুকবেন কারণ ওরা কিন্তু ওই মুহূর্তের জন্য আপনার বস এবং আপনি কখনোই আপনার বসের চাইতে বেশি জানেন না পদাধিকার বলে বস আপনার চেয়ে বেশি জানেন যারা বুঝে ফেলছেন কথাটা বুঝে ফেলছেন যারা বোঝেন নাই তারা বুঝে নিবেন যারা ছোটের কাছ থেকে প্লিজ বিলকিস নামে কেউ কি আছেন এখানে তো হ্যাঁ যেটা বলছিলাম কি বলছিলাম ভুলে গেছি পদাধিকার
ওখানে ঢোকার পরে আপনার ভেতরে যাহাই ঢুকুক না কেন আপনি একটু ভালো ভালো ভাব দেখাবেন। আপনি দেখবেন আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কিছু কিছু ফ্রেন্ড আছে যারা খুব দুষ্ট, কিন্তু ওরা এমন ভালোভাবে আমাদের সাথে কথা বলে, আমাদের আমাদের ধারণা তার চাইতে ভালো ছিল দুনিয়াতে নাই। আসলে বন্ধু আমার এক ফ্রেন্ড আছে, ও আমাকে দেখা বলে জিজ্ঞেস করবে আগে আপনার শরীর তো খারাপ হয়ে গেছে, আপনার চেহারা খারাপ হয়ে গেছে, আপনি অনেক অসুস্থ হবে, শরীর খারাপ হয়ে গেছে এই কথাটা পছন্দ করে না পৃথিবীতে এমন কোনো মা নেই। এবং তাকে আমার মনে করে পৃথিবীর সবচেয়ে ভালো ছিল, আমি জানি তার মতো বদমাস ছিল, এখন পরে হয় আমার আমাকে বলে ওর মতো হওয়ার চেষ্টা করে। ও যখন এগুলো বলে আমার ইচ্ছে করে পিছনে একটা মানে খুব বিরক্ত লাগে। এরা কিন্তু ভাইভাবে ভালো করে, এই ছেলেগুলো ভাইভাবে ভালো করে। যেমন যখন আপনি ওনার প্রশ্নগুলো শুনবেন চেষ্টা করবেন একটু অ্যাটেনটিভলি শোনার জন্য, অ্যাটেনটিভ লিসেনার হওয়ার চেষ্টা করেন, একটু ঝুঁকে শোনাবেন। তবে এত বেশি ঝুঁকবেন না যাতে মনে হয় আপনি কানে কম শুনেন। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে কেন চাকরিটা দেওয়া দরকার? সাবজেক্টে কনভিন্স করেন না, আমরা বলছি ওই প্রথম লেখাগুলো প্লিজ পড়ে নেবেন, আমি এগুলো বললে অনেক সময় লাগে, ওগুলো বাদ দিয়ে যাচ্ছে। আপনাকে কেন চাকরিটা দেওয়া দরকার? সাবজেক্টে কনভিন্স করেন। কিভাবে কনভিন্স করবেন? অনেকেই কিন্তু ক্যান্ডিডেট আছে, আপনি কেন? ইন্ডিয়ার একটা সফটওয়্যার ফার্ম আছে, নাম হচ্ছে উইপ্রো। উইপ্রোতে একটা চাকরি ইন্টারভিউ হচ্ছিল, ওখানে এক ছেলে আসছে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, সে পড়াশোনা করছে আইআইটি। এবং উইপ্রো আপনারা জানেন কিনা, উইপ্রো হচ্ছে ইন্ডিয়ার একদম টপ সফটওয়্যার ফার্মগুলোর মধ্যে একটা। উইপ্রো যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি ভাইবা নিচ্ছেন, ইন্টারভিউ নিচ্ছেন। তাকে বিভিন্ন প্রশ্ন করা হলো, এরপর বলা হলো তোমাকে আমরা এখন একটা শেষ প্রশ্ন করবো, তবে তুমি চাইলে এই প্রশ্নটা অ্যাভয়েড করতে পারো, তুমি চাইলে প্রশ্নটা অ্যাটেন্ড করতে নাও পারো, অসুবিধা নেই। যদি তুমি প্রশ্নটা উত্তর করতে না চাও তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 50-50, পেতে পারো নাও পেতে পারো। যদি তুমি প্রশ্নটা উত্তর করো এবং সঠিক উত্তর করো তুমি চাকরিটা পেয়ে যাবে। যদি ভুল উত্তর করো চাকরিটা তুমি কোনোভাবেই পাবে না। তুমি সিদ্ধান্ত নাও তুমি কি দিবা, প্রশ্নটাকে উত্তর করতে চাচ্ছ কিনা, না করলেও অসুবিধা না, তুমি পেতেও পারো চাকরিটা। সে বলে কি স্যার আমি এটা অ্যাটেন্ড করবো, বলে কি ভেবে দেখো এই শেষ প্রশ্ন অ্যাটেন্ড না করলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। বলে স্যার আমি অ্যাটেন্ড করবো। জিজ্ঞেস করবেন স্যার, তাকে জিজ্ঞেস করা হলো পৃথিবীতে দিন আগে আসে নাকি রাত আগে আসে? সে চিন্তা ভাবনা না করে উত্তর দিচ্ছে স্যার রাত আগে আসে। রাত আগে আসে মানে রাত কেন আগে আসে? দিনও তো আগে আসতে পারে। তখন সে খুব হাসি মুখে বললো স্যার আপনি আমাকে প্রমিস করছিলেন লাস্ট কোয়েশ্চেন ছিল, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার কথা ছিল না স্যার। বিসিএস 27 বিসিএস এর একজন আমার সিনিয়র ফ্রেন্ড আছে, একটা মেয়ে, একটা আপু। এই আপু যখন ঢুকছে বিসিএস ভাইবা দিতে যাওয়ার জন্য, সেদিন ছিল ওনার জন্মদিন, বার্থডে ছিল। তাকে একদম প্রথমেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ স্যার। বসতে বলার আগে জিজ্ঞেস করছে হোয়াট ডু ইউ ডু অন ইউর বার্থডেস, তুমি তোমার জন্মদিনে কি করো? তখন সে বললো স্যার আই ইউজুয়ালি প্লান্ট এ ট্রি অন মাই বার্থডে, আমি সাধারণত আমার জন্মদিনে একটা গাছ লাগাই। ওরা খুবই ইমপ্রেসড, বললো ও নাইস, শি ইজ ভেরি কনশিয়াস, এনভায়রনমেন্ট কনশিয়াস, থ্যাংক ইউ, গুড, ওয়েল ডান, এই কথাগুলো বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপু আপনি কি আসলে আপনার জন্মদিনে গাছ লাগান? সে আমাকে বলছে আমি আমার লাইফে কখনো গাছ লাগাই। ওনাকে জিজ্ঞেস করছিল তোমার ফার্স্ট চয়েস কেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স? উনি উত্তর করছিল স্যার আমার দেশ বিদেশ ঘুরে দেখার অনেক শখ, কিন্তু স্যার আমার পাথর এত টাকা নাই, আমি স্যার যদি ফরেনে চাকরি পাই আমি ফ্রিতে ট্রিপে ঘুরতে পারবো, জন্য আমি দিছি। ওনার চাকরি দিচ্ছে। আপনি ওখানে কিভাবে কনভিন্স করতেছেন ডিপেন্ড করে আপনার উপর, আমি বলছি না পুরোটা। যদি ভাইবা করে আপনার সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করে আপনি সেটাকে পার্সোনালি নেওয়ার কোনো কিছু নাই, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কিছু নাই। বিসিএস আমার এক বন্ধু, ওর ফার্স্ট চয়েস ছিল বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন। সে যখন ভাইবা দিতে গেছে তখন তাকে একটা প্রশ্ন করা হলো, খুব সহজ প্রশ্ন, সে নার্ভাস হয়ে আনসার করতে পারে না। আরেকটা প্রশ্ন করা হলো, ওটাও সহজ প্রশ্ন, তাও পারে না। এর আগে অনেকগুলো পারছে। যখন এগুলো পারে না স্যার খুবই বিরক্ত হয়ে শুরু করে, বিরক্ত হয়ে ওর যে সার্টিফিকেট গুলো ছিল স্যারদের কাছে,
সার্টিফিকেটগুলো নিয়ে ওর মুখের উপর ছুঁড়ে মারছে, আক্ষরিক অর্থে ছুঁড়ে মারছে মুখের উপরে। ও তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠলো, চেয়ার ছেড়ে উঠে মাথা নিচু করে সরি স্যার বললো, সরি স্যার করে সার্টিফিকেটগুলো বুঝাইছে। বুঝানোর পরে সার্টিফিকেট, স্যার আমি সরি স্যার, আমার একটা পাড়া উচিত ছিল স্যার, আমি পারি বলে ফাজলাম করতে আসছো তুমি, পড়াশোনা কিছু করো নাই। তখন পাশের জন বলে স্যার ও মনে হয় পিএসসি পাস দিয়ে যাচ্ছিল, আমাদেরকে স্যার দেখতে আসছে আমরা কেমন আছি। তো তুমি বের হয়ে যাও, যা বের হয়ে যাও, ফাউল ছেলে, এভাবে করে গেছে। বলে স্যার আমাকে শেষবারের মতো সুযোগ দেন স্যার, আমার একটা পাড়া উচিত ছিল স্যার, আমি আমার ভুলটা স্বীকার করছি, আমাকে স্যার ক্ষমা করেন স্যার, প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দেন স্যার। বলে কিসের সুযোগ, তুমি এই প্রশ্নের উত্তর পারো না, তুমি আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী হবে কিভাবে সম্ভব, যাও বের হয়ে যাও। স্যার আমি দুঃখিত স্যার, আমাকে একটা বার সুযোগ দেন স্যার, আমার এজ নাই স্যার, বিসিএস দেওয়া। তোমার এজ নেই, আমি করবো নাকি, তোমার মতো ছেলে রাস্তাঘাটে ঘুরে গেলে কয়জনটা আমরা চাকরি দিব, বের হো এখান থেকে বের হো। তখন সে হাত জোর করে বলছে আমাকে একটা বারের মতো সুযোগ দেন স্যার। তখন একটা স্যার খুব রেগে গিয়ে বলে তুমি যদি এই মুহূর্তে বের না হও, তোমাকে পিএসসি সকল পরীক্ষা থেকে আমরা বহিষ্কার করবো। এটা বলে তার কিছু করা যায় না। সে তখন সরি স্যার আমি ভুলেছি স্যার, এটা বলে সে ওই সার্টিফিকেট গুলো নিয়ে বের হয়ে যাচ্ছিল। পেছন থেকে স্যার ডাকছে, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? বলে স্যার আপনি চলে যেতে বলছেন স্যার, আমি চলে যাচ্ছি। পাশের জন বলছে স্যার খুব ওবেডিয়েন্ট সিভিল সার্ভেন্ট, যা বলি তাই শুনে। তো তুমি না বলছো তোমার চাকরি দরকার, আসো আসো। তাকে আবার ডাকা হলো এবং সে চাকরি করে বর্তমানে অ্যাডমিনে আছে। একটু দেখেন এখানে যে ওর সঙ্গে দুর্ব্যবহারটা করা হলো, কেন করা হলো বলো? ওর মেজাজটা কেমন দেখবো স্যাররা? ওকে চাকরি দেওয়ার ইচ্ছা আছে, স্যারদের ভালো মার্কস দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওই কনফিউশনটা দূর করার জন্য তার সঙ্গে এই আচরণটা করা হলো। আপনি ভাইভা বোর্ডে কয়টা প্রশ্নের উত্তর পারছেন, কয়টা পারেন নাই, এটার উপরে মার্কস নির্ভর করে না, প্লিজ মাথায় রাখেন। কয়টা প্রশ্নের উত্তর পারছেন, কয়টা পারেন নাই, মার্কস নির্ভর করে না। ওরা দেখে আপনার অ্যাটিটিউড, ওরা দেখে আপনার মেন্টাল ফিটনেস, ওরা দেখে আপনার চিন্তা ভাবনা, এই জিনিসগুলো দেখে, আর কিছুই দেখে না। আরেকটা ঘটনা বলি, নার্ভাসনেস। আমার এই ঘটনাটা যদি সময় থাকে বলবো লাস্টের দিকে। নার্ভাসনেস ব্যাপারটা কতটুকু ভাইবাকে ব্যাহত করে দেখাবো। আমার আরেক দোস্ত পুলিশে আছে, সে ঢুকছে ভাইবা দেওয়ার জন্য। ঢোকার সময় আমরা তো সৃষ্টিকর্তার নাম স্মরণ করি, ও নাম স্মরণ করতেছিল। ঢুকে সে চিৎকার করে বলে আল্লাহু আকবার। স্যাররা বলে বাবা তুমি কি বলতেছো? স্যার আমি সালাম দিচ্ছি। সে ধরে নিচ্ছে, সে বলছে আসসালামু আলাইকুম, বলছে আল্লাহু আকবার। বলে তুমি কি সালাম দিচ্ছ? স্যার সালাম কি ভুল হয়েছে? তুমি একটা কাজ করো, তুমি চোখে মুখে পানি দিয়ে আসো, তোমার মাথা কাজ করতেছে না। বলে স্যার কাজ করতেছে। তো তুমি চোখে মুখে পানি দিয়ে আসো, দুইজনের পরে ভাইবাতে আসবা। বলে স্যার আমার চাকরিটা খুব দরকার, ও তোমাকে যেটা বললাম সেটা করো, তোমাকে আমি ভাইবা নিব, অসুবিধা নেই। সে আসলে চোখে মুখে পানি দিয়ে দুজনের পরে আসছে এবং সে চাকরি করে বর্তমানে। তো নার্ভাস থাকলে যে আপনার চাকরি হবে না এমন কিছু না, ওখানে সবাই নার্ভাস থাকে, আমিও ছিলাম। তার জন্য নার্ভাসনেস আপনাকে করতে পারে। পরেরটা এটা একটু আস্তে আস্তে পড়ে আর কি, এই স্লাইডটা এখানে সবগুলো চলে আসছে। যে কোনো ভাইবা বলে আপনার যে বিষয়গুলো ভালো করে দেখা হবে সেই বিষয়গুলো হচ্ছে নাম্বার 1 পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কিরকম? আপনাকে যখন আপনার আগের চাকরি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যদি আপনি প্রচুর বিপদ করা শুরু করেন, আপনার চাকরিটা হচ্ছে না, সে থাকতে পারেন। আপনাকে যদি আমাদের বাংলাদেশের 5টা সমস্যার কথা জিজ্ঞেস করেন, তাহলে আপনি এমন 5টা সমস্যার কথা বলবেন যে সমস্যাগুলো সমাধানের জন্য ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিয়ার কথাটা? দিস ইজ কল্ড পজিটিভ অ্যাটিটিউড। আপনার ফ্যামিলি জিজ্ঞেস করলো, আপনি কোনো ব্যাড সাইড বলবেন না, দেখাবেন না, দিস ইজ পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সিভিল সার্ভিস সম্বন্ধে জিজ্ঞেস করলো, খুবই ইতিবাচক ভাবে কথা বলবেন। বডি ল্যাঙ্গুয়েজ, আপনার শারীরিক ভাষা, এটা কিন্তু আপনি আসলে কেমন। আচ্ছা আমার ব্যক্তিগত কোশ্চেন, বলি আর কি, ভুল কিছু বলি তাহলে। তো যেটা বলছিলাম, ভুলে কি বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজ, কিছু মানে শরীরের ভাষা। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার
কি ভাবছেন না, এটা অনেকটুকুই প্রকাশ করে। যেমন একটু একটা ভিডিও দেখছিলাম, দেখছেন, এটা কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট থাকে। আমরা অনেকে কথা বলার সময় এমন করি, নিজেরাই বুঝতে পারি না, স্যাররা কিন্তু খেয়াল করে। ভেরি ইম্পর্টেন্ট। মেন্টাল ম্যাচুরিটি, মানসিক পরিপক্কতা। ওরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবে যে আপনি সিভিল সার্ভিসের জন্য ফিট কিনা, আপনার মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার আছে কিনা বুঝতে পারবেন। রেডি উইট, উপস্থিত বুদ্ধি, এটা তো বললাম এক্সাম্পল দিয়ে, এটা বড় কিছু নাই। থট ক্ল্যারিটি, চিন্তা ভাবনার স্বচ্ছতা, আপনি পরিষ্কার ভাবে চিন্তা ভাবনা করতে পারেন কিনা সেটা দেখেন। ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি? ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি ভাই? আপনাকে দেখতে ডিসেন্ট মনে হয় কিনা এটা একটু দেখেন। আপনার পোশাক পরিচ্ছদ, আপনার ড্রেস আপটা কেমন হবে সেটা কিন্তু দেখেন, খুব ভালো করে দেখেন। আপনাকে ফর্মাল জায়গাতে যেতে হবে, এটা অনেকে জিজ্ঞেস করে যে ভাই কি ড্রেস পরে যাবো। আমার মনে এটা নিয়ে কথা বলার কিছু নেই, যেটা ফর্মাল পোশাক সেটা পরে গেলে হবে। তারপরে জিজ্ঞেস করে যে ভাইয়া একটু বলেন না কি পরে যাবো। তখন আমি শুরু করে বলি, হ্যাঁ তুমি পরবা হলুদ রঙের শার্ট, সবুজ রঙের প্যান্ট, লাল রঙের টাই, কমলা রঙের জুতা। বলে ভাইয়া সত্যি সত্যি পরবো? হ্যাঁ। বলে ভাই আমি কিছু করতেছি না, এটা বুঝে ফেলছি, আমি কি করছিলাম সেটা বলতে পারি। আমি হচ্ছে ফুল স্লিভ হোয়াইট শার্ট পরছি, ফর্মাল হোয়াইট শার্ট, ফুল হাতা। এরপর যদি গ্রীষ্মকালে ঠান্ডা হয় আপনি হাফ হাতা করতে পারেন, অসুবিধা নেই। ফুল হাতা পরাটাই ভালো আর কি। আমি ফুল হাতা করছিলাম, ব্ল্যাক প্যান্ট পরছি, ফর্মাল ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টাই পরছিলাম। টাইটা পরে ওখানে গিয়ে খুলে ফেলছি, খুব গরম লাগতেছিল, অসুবিধা নেই, টাই না পরবো সমস্যা নাই। ব্ল্যাক বেল্ট পরছি, এরপর ফর্মাল ব্ল্যাক অক্সফোর্ড শু পরছিলাম, ফর্মাল ব্ল্যাক মোজা পরছিলাম। হাত ভিতরে যাওয়া ঠিক হবে না, আমি খারাপ কি বললাম, হাত ভিতরে যাওয়াটা ঠিক হবে বলে। এইদিকে হচ্ছে কি আদব কায়দা, আপনার ম্যানার কেমন এটা কি দেখে ওরা, ভদ্র কিনা, কমন সেন্স দেখে, আপনি কমন সেন্স কতটা অ্যাপ্লাই করতে পারেন। কুল টেম্পারামেন্ট, মেজাজ ঠান্ডা কিনা সেটা দেখে। ওই যেমন আমার বন্ধুর কথা বললাম, মুখে করছিলাম আসতে পারি। অ্যাডমিন খুব পিকুলার একটা ক্যাটাগরি, বুঝছেন? যারা অ্যাডমিনে যেতে যাচ্ছে তাদেরকে বলি আপনাকে এমন অদ্ভুত ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে আপনি ভাবতেই পারবেন না। সো আপনাকে ওই সিচুয়েশনটা আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা ওটা বাজায় দেখাতে কিছু কোশ্চেন করতেই পারে, এটাতে মাইন্ড করার কিছু নাই। অদ্ভুত কিছু কোশ্চেন করতে পারে, এমনও করতে পারে প্রেম করো, জি স্যার, গার্লফ্রেন্ডকে কিস করছিল, কখন করছিল, কিভাবে করছিল বলো। এটা কিন্তু ভাববেন না যে আপনার গার্লফ্রেন্ডকে কিস করার গল্প শুনতে অনেক আগ্রহী, ওরকম না। ওই কোশ্চেনটা করার পর আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, অপ্রস্তুত হন নাকি ওটা কি দেখে, স্মার্টলি আনসার করতে পারবেন না সেটা দেখে। ইংলিশ ফ্লুয়েন্সি নিয়ে গত শুক্রবারের আগের শুক্রবার আমি 10টা পয়েন্ট লিখছিলাম, আমার যতটুকু মনে আছে, ভুল বললাম একটু 10টা পয়েন্ট দেখে নিয়ে এগুলো আমি রিপিট করতেছিলাম। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, আপনাকে বলবো আপনি যখন নিয়োগ হবেন তখন আপনার এলাকাতে দাঙ্গা বেঁধে গেল, আপনাকে সেই দাঙ্গা থামানোর জন্য পাঠানো হলো, আপনি কিভাবে দাঙ্গাটা থামাবেন বলেন, কিভাবে সামাল দিবেন বলেন। তখন আপনার উত্তরের ধরনে বুঝতে পারবে যে আপনি কতটুকু সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন। অথবা আপনাকে বলবো আপনার ফার্স্ট চয়েস হচ্ছে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, আপনি বিদেশে গেছেন কোনো একটা মিশনে বা কোনো একটা কাজে বিদেশে গেছেন, আপনার দায়িত্ব হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের লোককে যাতে ওরা বাংলাদেশে ভিজিট করতে আসে আমাদের ট্যুরিজম সেক্টরটাকে প্রমোট করার জন্য আপনি তাদের কনভিন্স করবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন। আপনি কাজটা কিভাবে করবেন, দাঁড়িয়ে বলেন কিছু, তখন একটু দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে হয়। এই জিনিসটা অ্যানালাইটিক্যাল স্কিল, বিশ্লেষণী ক্ষমতা, কোন একটা জিনিসকে আপনি বিশ্লেষণ করে দেখতে পারেন কিনা সে ক্ষমতা করাটা।